আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু জানাবেন ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা। সাউন্ড ঠিক আছে? আপনারা শুনতে পাচ্ছেন? কোঅপারেট করবেন একটু, হ্যাঁ? এই যে ক্যারিয়ার ম্যাপ আপনাদের এত সুন্দর সুন্দর ক্লাস উপহার দেয়, আমি তো যা দেখতেছি যে ক্যারিয়ার ম্যাপের ফেসবুক পেজে যদি কেউ নিয়মিত চোখ রাখে, তাহলে মানে আমরা যে ফ্রি ক্লাসগুলো দেই, এই ফ্রি ক্লাসগুলো করেই নানান রকম ভাবে উপকৃত হওয়া সম্ভব। সুতরাং ক্যারিয়ার ম্যাপের ফেসবুক পেজে যারা ফ্রি ক্লাসগুলো দেয়, এই ফ্রি ক্লাসগুলো করে আপনারা নানানভাবে উপকৃত হতে পারেন। হুম, ওকে। আজকের যে টপিকটা আছে, সেই টপিকটা কি আমরা একটু জানবো। সবকিছু ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার? ওকে, সাউন্ড ঠিক আছে? আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, অনেকদিন পর আমরা আমার ক্লাস আর কি। ক্যারিয়ার ম্যাপে সবসময় হচ্ছে যে আমরা ক্লাসগুলো দেই, প্রতিদিনই তো কোনো না কোনো বিষয়ের উপর লাইভ থাকে। এগুলো গুরুত্বপূর্ণ টপিকের উপর, পরীক্ষায় যেগুলো আসে, যেগুলো জানা উচিত, সেগুলোর উপর আমাদের লাইভগুলো হয়। তো আজকের টপিকটা হলো সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। মানে একই শব্দ বিভিন্ন রকম পার্ট অফ স্পিচে ব্যবহার হতে পারে। মোটামুটি বলা যায় যে আজকের ক্লাসটা করলে আপনার পার্টস অফ স্পিচের উপর একটা স্বচ্ছ ধারণা হবে। আপনি একটা সেন্টেন্স থেকে যে কোনো ওয়ার্ড বের করতে পারবেন। ভাবেন তো, আপনি একটা সেন্টেন্স পড়লেন, এই সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড যদি আপনি খুঁজে বের করতে পারেন, যে কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, একটু ঘুরে দাও, কোনটা প্রেপোজিশন, যদি প্রতিটা পার্টস অফ স্পিচ আপনি খুঁজে বের করতে পারেন, আপনার নিজের কিন্তু অনেক ভালো লাগবে। ভালো লাগবে না? তো আজকে এই ক্লাসটা দেয়া হচ্ছে এজন্যই যে আপনি যেন একটা সেন্টেন্স থেকে প্রতিটি পার্টস অফ স্পিচ খুঁজে বের করতে পারেন। আবার ডেইলি স্টার বা ইংলিশ কোনো পত্রিকা পড়তে গিয়ে আপনাদের মনে হয় যে আমি যদি পারতাম প্রতিটা শব্দ খুঁজে বের করতে কোনটা কোন পার্টস অফ স্পিচ, ভালো লাগতো, এবং সেটাও খুঁজে বের করা সম্ভব। সো আপনাদের কাছে প্রত্যাশা থাকবে, যেহেতু চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা কিন্তু লাইভটা শেয়ার দিতে পারেন চাইলে, যদি আপনাদের ইচ্ছা হয় আর কি। ইচ্ছা না হলে ইচ্ছার বিরুদ্ধে জোর করে কোনোভাবেই শেয়ার দেওয়া যাবে না। যদি আপনাদের মনে হয় যে না, শেয়ার দিলে অনেকে দেখবে আমার মতো, আমি যেমন দেখতেছি উপকৃত হচ্ছি, অন্যরাও দেখে উপকৃত হবে, তাহলে কিন্তু দিতেই পারেন। ভালো কাজ করার ইচ্ছা থাকলে শেয়ার দিতে পারেন। আচ্ছা, তাহলে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, যদি টপিক হয় এটা, তাহলে আমরা কি করব, আমরা এই করি লেখার, তাহলে আমরা আমরা কি করব, কিছু সেন্টেন্স নিয়ে আসব, সেই সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড আমরা আইডেন্টিফাই করব। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ তো 8 প্রকার, হ্যাঁ? তো 8 প্রকার পার্টস অফ স্পিচ যা আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এগুলোই নিয়ে আজকে আলোচনা হবে। আপনারা খেয়াল করে দেখবেন যে ক্যারিয়ার ম্যাপ যখনই আপনাদেরকে কোনো ক্লাস দেয়, বেশিরভাগ ক্লাসগুলো হচ্ছে কিন্তু এরকম প্রশ্ন সমাধানের সাথে যুক্ত। কেন এরকম ক্লাস কেন দেয়া হয়? আসলে আপনি শুধু রুলস মুখস্থ করতেছেন, কোনো লাভ নেই। আপনাকে একটা প্রবলেম সামনে রাখতে হবে, একটা প্রবলেম সামনে রেখে আপনাকে নিয়ম শিখতে হবে।
তাহলে এটা ইফেক্টিভ হবে, এটা এখানে স্মৃতিতে গাঁথা থাকবে। বাট আপনার সামনে কোনো প্রবলেম নেই, মনে থাকবে না। যার কারণে আমরা কখনো সেন্টেন্স, কখনো প্রশ্ন বা কখনো এমসিকিউ নিয়ে এসে কিন্তু আলোচনাগুলো করি, কেন? যেটা ইফেক্টিভ ওয়েতে মনে থাকে এটা। ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, যেমন আমাদের সাথে যুক্ত হয়েছে শফিক নজরুল, আমাদের বন্ধু মানুষ, আরো অনেকে যুক্ত হয়েছে, শেয়ার ডান। যাই হোক, শফিক নজরুল স্যার আমাদের যে আমার লাইফে যুক্ত হয়েছে, এটা তো আমি খুবই মোটামুটি অবাক হইলাম। আবার কমেন্টও দেখি করেছে। আচ্ছা, হাসি মধু, হ্যাঁ আমার প্রিয় স্টুডেন্টদের মধ্যে একজন। শি ইজ টু টায়ার্ড টু মুভ অ্যাবাউট। এখানে আমরা প্রতিটি শব্দ বের করব কোনটা কোন পার্ট অফ স্পিচ। তার আগে আমরা একটু অ্যাবাউট শব্দটা নিয়ে দেখি। হ্যাঁ, অ্যাবাউট। আপনারা আমি ব্যাখ্যা করার আগেই কমেন্ট বক্স ভরাই ফেলতে পারেন উত্তর দিয়ে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এবং এটি চিরন্তন সত্য। গাইতে গাইতে গায়েন, আপনি অনুশীলন করতে করতে দক্ষ হবেন, এটাই বাস্তব। সো এই যে আমি অ্যাবাউট শব্দটি নিচে আন্ডারলাইন করলাম, আপনারা কিন্তু কমেন্টে লিখতে পারেন যে কোনটা, এটা কোন পার্ট অফ স্পিচ। আপনারা লিখতে লিখতে আমি এটা ব্যাখ্যা করি, একটু দেখি। আমরা দেখব যে আপনারা যে কমেন্টগুলো করেন, আমরা কিন্তু লাইভ শেষে খুঁজি যে আসলে কে সর্বোচ্চ সঠিক উত্তর দিতে পারলো। আমাদের মধ্যে আলোচনা হয় যে কারা কারা আমাদের লাইফের রেগুলার পার্টিসিপেন্ট হিসেবে কাজ করে, লাইফে থাকে। আমরা কিন্তু ওগুলো খুঁজি। হ্যাঁ, আপনাদেরকে হয়তো জানানো হয় না, বাট আমরা খুঁজি এটা। আচ্ছা, তাহলে এখানে অ্যাবাউট কোন পার্ট অফ স্পিচ, এটা খুঁজতে হবে। আমরা নর্মালি অ্যাবাউটকে কি হিসেবে জানি? প্রেপোজিশন হিসেবে জানি। তো আপনারা মনে রাখবেন, যাদেরকে আপনি প্রেপোজিশন হিসেবে জানেন বা চেনেন, একটি প্রেপোজিশন তখনই সার্থক প্রেপোজিশন হয় যখন তারপরে একটি নাউন অথবা কি থাকে, প্রোনাউন থাকে। এবার এমন যদি হয় যে আপনি যাকে প্রেপোজিশন হিসেবে চেনেন, কিন্তু দেখা গেল যে তারপরে নো নাউন অর প্রোনাউন, কোনো নাউন বা প্রোনাউন নেই, এমনও তো হতে পারে। তাহলে একটা প্রেপোজিশনকে আমরা তখনই সার্থক প্রেপোজিশন বলবো যখন তারপরে একটি নাউন অথবা প্রোনাউন থাকে, তার নাম সত্যি সত্যি প্রেপোজিশন। বাট এমন যদি হয় প্রেপোজিশন আছে কিন্তু তারপর দেয়ার ইজ নো নাউন অর প্রোনাউন, সেটা দেখতে প্রেপোজিশন হলেও বাস্তবে কিসের কাজ করবে? অ্যাডভার্বের কাজ করবে। তাহলে একটা প্রেপোজিশন তখন সার্থক প্রেপোজিশন যখন তারপর নাউন বা প্রোনাউন থাকবে। বাট এমন যদি হয় প্রেপোজিশন আছে বাক্যে, তারপর নাউন প্রোনাউন নেই, সেটাকে প্রেপোজিশন না বলে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। তার মানে একটা প্রেপোজিশন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। আবার এমন যদি হয় যে সামনে আছে একটা ডিটারমিনার, হ্যাঁ সামনে আছে একটা ডিটারমিনার, পরে আছে একটা নাউন। এই ডিটারমিনার আর নাউনের মাঝে যদি কোনো প্রেপোজিশন বসে যায়, আমরা কিন্তু সেই প্রেপোজিশনটাকে আবার অ্যাডজেক্টিভ হিসেবেও চিহ্নিত করতে পারি। অ্যাডজেক্টিভ এখানে কি শেষ? না, একটা প্রেপোজিশন চাইলে ভার্বও হতে পারে। অর্থাৎ এদের পজিশন অনুযায়ী এদের আইডেন্টিফিকেশন হবে, মানে এরা কোথায় অবস্থান করতেছে তার উপর নির্ভর করে আমরা বের করব যে এটা কোন পার্ট অফ স্পিচ। আচ্ছা আচ্ছা, ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, সবাই উত্তর করে ফেলছে চমৎকার ভাবে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? একটি প্রেপোজিশনকে আমরা তখন সার্থক প্রেপোজিশন বলবো যখন তারপর একটা নাউন বা প্রোনাউন থাকবে। আর যদি প্রেপোজিশনের পর নাউন প্রোনাউন না থাকে, সেটি অ্যাডভার্ব হবে। আর যদি ডিটারমিনার এবং নাউনের মাঝে কোনো প্রেপোজিশন বসে যায়, সেটি অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে আমাদের সেন্টেন্স হচ্ছে শি ইজ টু টায়ার্ড টু মুভ অ্যাবাউট। এই অ্যাবাউটের পরে কোনো নাউন প্রোনাউন নেই। As there is no noun or pronoun, so it's not preposition, rather it's one kind of adverb. Here about is one kind of adverb. Okay. And for the second sentence, he knows nothing about me. সে আমার সম্পর্কে কিছুই জানে না। আমরা দেখতেছি এখানে about এর পর কিন্তু একটা প্রোনাউন আছে মি। যেহেতু এরপর একটা প্রোনাউন আছে, সুতরাং এটাকে আমরা প্রেপোজিশন বলতে বাধ্য। তার মানে এই অ্যাবাউট হলো একটি প্রেপোজিশন, এটি হলো একটি কি? প্রেপোজিশন। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় অ্যাবাউট সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এবার যদি আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দেই, খেয়াল করেন,
আমি যদি এখন লিখি যে look at the above picture, উপরের ছবিটির দিকে তাকাও, তাহলে আপনি খেয়াল করবেন এখানে দা হলো আর্টিকেল বা ডিটারমিনার, পিকচার হলো নাউন, আর ডিটারমিনার এবং নাউনের মাঝে যে বসে সে হবে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে দেখেন অ্যাবভ শব্দটি হয়ে গেল আবার কি অ্যাডজেক্টিভ। এরকম অ্যাবাউটের ক্ষেত্রেও তাই, ডিটারমিনার ও নাউনের মাঝে যদি কেউ বসে সে যেই হোক না কেন অ্যাডজেক্টিভের কাজ করবে। ওকে, এবার আমরা পরের প্রশ্নে যাব অ্যাবভ দিয়ে। এখানেও তাই, অ্যাবভ যেহেতু নর্মালি একটা প্রেপোজিশন, আর আমরা জানি একটি প্রেপোজিশন তখনই সার্থক প্রেপোজিশন যখন তারপর একটি নাউন বা প্রোনাউন থাকে, কিন্তু কোনো প্রেপোজিশনের পরে নাউন প্রোনাউন না পাওয়া গেলে সেটি প্রেপোজিশন না হয় অ্যাডভার্বের কাজ করে। আবার ডিটারমিনার ও নাউনের মাঝে কোনো প্রেপোজিশন পাওয়া গেলে সেটি অ্যাডজেক্টিভের কাজ করে। সো সেই দিক বিবেচনা করলে আপনারা দেখতে পাবেন রেইনস কাম ফ্রম অ্যাবভ, তাহলে এইখানে অ্যাবভটা আছে। আপনারা খেয়াল করেন এখানে অ্যাবভ আছে, বাট তার সামনে আবার একটা প্রেপোজিশন আছে ফ্রম। ফ্রম কি প্রেপোজিশন, তার মানে এখানে আমার আবার একটা মনে রাখতে হবে যে প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে আবার নাউন হয়। কয়েকটা কথা মনে রাখবেন, একটা হলো বাক্যের সাবজেক্টের স্থানে, আরেকটি হলো অবজেক্টের স্থানে, সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, তারপর প্রেপোজিশন এর পরে, যে কোনো প্রেপোজিশন এর পরে, এবং ডিটারমিনার এর পরে। ঠিক আছে, এই স্থানগুলোতে কি কি বলছি, সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রেপোজিশনের পরে বা ডিটারমিনার এর পরে, এই স্থানগুলোতে যদি একটি ওয়ার্ড থাকে নরমালি সেটিকে আমরা নাউন বলি। যদি দুটো ওয়ার্ড থাকে আমরা প্রথমটিকে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টিকে নাউন বলি। যদি তিনটি ওয়ার্ড থাকে আমরা প্রথমটিকে অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টিকে নাউন ধরে নেই, নরমালি ধরা হয়। হ্যাঁ, এগুলোকে সাংবিধানিক নিয়ম মনে করা উচিত হবে না। হ্যাঁ, নরমালি এমনটা হয়ে থাকে, তবে এর ব্যতিক্রম কিন্তু অনেক আছে। আপনাদের সবার উত্তরগুলো কিন্তু আমি দেখতেছি। হ্যাঁ, আমার সামনের স্ক্রিন আমি সব দেখতে পাই। ঠিক আছে, সবার উত্তরগুলোই। সেন্টেন্স মেকিং এর উপর, সেন্টেন্স মেকিং। ওকে, তাহলে গুড, সবাই যেহেতু উত্তর করতেছেন এবার মিলিয়ে দেখি যে আসলে উত্তরগুলো আপনাদের কতটুকু হচ্ছে। আমরা প্রথম অ্যাভাবকে একটা নাউন বলবো, বিকজ এখানে ফ্রম হলো একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে সে দেখতে যার মতোই মনে হোক না কেন তাকে আপনি নাউন মনে করবেন। ঠিক আছে, সো নাউন। যদি এখানে এই ফ্রম প্রেপোজিশনটা যদি না থাকতো তাহলে হয়তো আপনার এখানে অ্যাবভটা অ্যাডভার্ব হয়ে যেত, কিন্তু এখন যেহেতু অ্যাবভের অবস্থান একটা প্রেপোজিশনের পরে, সো প্রেপোজিশনের পরে একটি ওয়ার্ড অবস্থান করলে সেই ওয়ার্ডটিকে আমরা অবশ্যই কি বলবো, নাউন বলবো। সো এখানে অ্যাবভ হচ্ছে একটা নাউন। সেকেন্ড সেন্টেন্সে দ্য অ্যাবভ মিস্টেকস আর ভেরি কমন। আচ্ছা, এইখানে আমরা দেখতেছি দা হলো আর্টিকেল বা ডিটারমিনার, আর মিস্টেক হলো কি নাউন। তাহলে আর্টিকেল বা ডিটারমিনার এবং নাউনের মাঝে যে বসে সে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, ডিটারমিনার এবং নাউনের মাঝে যে বসে সে কিসের কাজ করে, অ্যাডজেক্টিভ এর কাজ করে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে অ্যাবভ হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেছে একটা কি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমরা আপনারা বুঝে গেছেন যে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এরপর আসেন প্লিজ লুক অ্যাবভ, প্লিজ লুক অ্যাবভ, এই যে সেন্টেন্সটা আছে এখানে আপনারা দেখেন অ্যাবভকে আমরা প্রেপোজিশন হিসেবে চিনি, বাট এটাকে প্রেপোজিশন হিসেবে চিনে লাভ নাই, কারণ এরপরে কোনো নাউন বা প্রোনাউনও নেই। তার মানে এটা প্রেপোজিশন না, এটা এখানে একটা অ্যাডভার্বের কাজ করছে। His dealings are above dishonesty, এটা কিন্তু your turn। এবার আমি কিছু বলবো না, আপনারা দেখি এই সবশেষের বাক্যে যে আছে এটা কোন পার্ট অফ স্পিচ, আপনারা সবাই একটু লিখবেন সবশেষের বাক্যে above কোন পার্ট অফ স্পিচ, what kind of part of speech is here above, above এখানে কোন পার্ট অফ স্পিচ আপনারা একটু লিখবেন সবাই। ওকে, একদম শেষেরটা কোন পার্ট অফ স্পিচ, রাইট, এইখানে above হচ্ছে একটা নাউন। কেন, কারণ এটা একটা প্রেপোজিশন, কারণ এরপরে একটা নাউন আছে ডিসঅনেস্টি,
যেহেতু এরপর একটা নাউন আছে সুতরাং এটা একটা প্রেপোজিশন। তাহলে অ্যাবভ এখানে একটা সত্যি সত্যি কি প্রেপোজিশন। তাহলে এখানে আমরা কি জানলাম, একটা বাক্যের সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রেপোজিশনের পরে এবং ডিটারমিনারের পরে এই স্থানগুলোতে যদি আমরা একটি ওয়ার্ড পাই সেই ওয়ার্ডটি হবে নাউন। আর দুটো ওয়ার্ড পেলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হবে নাউন। তিনটি ওয়ার্ড পেলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হবে কি নাউন। আচ্ছা, আমার মনে হয় আপনারা এইটুকু বুঝে গেছেন। তাহলে আমরা আরেকবার বুঝে নেই, এখানে ফ্রম একটি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে অবস্থান করে নাউন, তাই এই অ্যাবভ হয়ে গেছে নাউন। এখানে দা হলো আর্টিকেল যা ডিটারমিনার, ডিটারমিনারের পর দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, সো এটা একটা অ্যাডজেক্টিভ। আর এখানে প্লিজ লুক অ্যাবভ, এখানে অ্যাবভ একটা অ্যাডভার্ব, কারণ হলো যে এরপরে কোনো নাউন বা প্রোনাউন নেই, সুতরাং এটা অ্যাডভার্বের কাজ করছে। হিজ ডিলিংস আর অ্যাবভ ডিসঅনেস্টি, এখানে অ্যাবভ সত্যি সত্যি প্রেপোজিশন, কারণ এরপরে একটা নাউন আছে। ওকে, আপনারা যারা উত্তর করতে পারতেছেন দেখে আমার ভীষণ ভালো লাগতেছে যে পারতেছেন আপনারা। এবার আসেন অ্যাডভান্স। আমরা অ্যাডভান্স দিয়ে বেশ কতগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছি। সো যেহেতু আপনারা অ্যাডভান্স লার্নার্স, আমার মনে হয় আপনাদের জন্য এগুলো খুব সহজই হয়ে যাবে। কি আছে, অ্যান অ্যাডভান্স অফ 500 রুপিস ওয়াজ গিভেন। এখানে অ্যাডভান্স এর নিচে আন্ডারলাইন করা হলো, এটা কোন পার্ট অফ স্পিচ খুঁজতে হবে। দ্য অ্যাডভান্স মানি হ্যাজ বিন রিটার্নড, এখানে অ্যাডভান্সটা খুঁজে বের করতে হবে। এবং 500 রুপিস ওয়ার অ্যাডভান্সড অ্যাজ সিকিউরিটি, এখানেও অ্যাডভান্সকে মার্ক করা হয়েছে। তাহলে আপনার আগে প্রথম প্রশ্নটির সঠিক উত্তর দেন। অ্যান অ্যাডভান্স অফ 500 রুপিস ওয়াজ গিভেন। আপনাদের উত্তরগুলো দেখার জন্য কিন্তু আমি কমেন্টে চোখ রাখতেছি, হ্যাঁ, যে আপনারা সবাই উত্তর করেন। আমি দেখতে পাচ্ছি যে যারা যারা উত্তর করতেছেন, প্রথম বাক্যের অ্যাডভান্সটা এখানে কোন পার্ট অফ স্পিচ হবে, কোন পার্ট অফ স্পিচ? সুযোগ হবে না তো। আচ্ছা, আমি এখানে ক্লিক করলেই শুধু এই যে ক্যারিয়ার ম্যাপ মিরপুরের ভিডিও চলে আসে কেন? না, আচ্ছা, তাহলে উত্তর করে ফেলছেন যারা। উত্তর সঠিক হয়েছে, এটা হবে নাউন, কারণ অ্যান হলো আর্টিকেল, আর্টিকেল মানে ডিটারমিনার, ডিটারমিনারের পর একটি ওয়ার্ড থাকলে সেটি হয় কি নাউন, ডিটারমিনারের পর একটি ওয়ার্ড থাকলে সেটি হবে নাউন, সুতরাং এখানে অ্যাডভান্সটা হয়ে গেছে নাউন। এরপরে দ্য অ্যাডভান্স মানি হ্যাজ বিন, এখানে উত্তর কি করেছেন আপনারা? দ্য অ্যাডভান্স মানি, দা হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার, তারপর দুটো ওয়ার্ড আছে, সুতরাং প্রথমটা হবে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টি হবে নাউন। সো এখানে অ্যাডভান্স হলো অ্যাডজেক্টিভ আর মানি হচ্ছে নাউন। গুড। গোলক দাস থেকে শুরু করে প্রত্যেকেই উত্তর করতেছে, চমৎকার। আমাদের আইনজীবীও থেমে নেই, চমৎকার ভাবে উত্তর করে ফেলছে। শেষের বাক্য 500 রুপিস ওয়ার অ্যাডভান্সড সিকিউরিটি। এখানে দেখেন আপনারা এতটুকু নিশ্চিত যে ওয়ার হচ্ছে একটা বি ভার্ব বা একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পর সরাসরি কখনো অবজেক্ট থাকে না। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পর কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। তার মানে এইখানে অ্যাডভান্সটা অবশ্যই একটা ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপে ব্যবহার হয়েছে। যাই হোক, এটা কিন্তু ভার্ব। তাহলে একই অ্যাডভান্স কোথাও নাউন হলো, কোথাও অ্যাডজেক্টিভ হলো এবং কোথাও কি হয়ে গেল, ভার্ব হয়ে গেল। আচ্ছা, এরপরে আসেন। এবার এতক্ষণ ধরে যে আলোচনাটুকু করলেন তার আলোকে আমি স্ক্রিনের লেখার বাইরে থেকে আপনাদেরকে একটা প্রশ্ন দিব, সেটা হলো শাট আপ। আমরা প্রায় শুনি অনেকে রাগ করে, ক্ষোভ করে, বিরক্ত হয়ে কাউরে বলে শাট আপ, চুপ করো। এই যে শাট আপ, এই আপটা কোন পার্ট অফ স্পিচ? আমি দেখি এটা কারা লিখতে পারেন, শাট আপ। তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ, কারা লিখতে পারেন আমি দেখবো এবার। হ্যাঁ, দ্রুত উত্তর করতে হবে, অল্প অল্প কয়েক সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, 7 থেকে 8 সেকেন্ডে উত্তর করতে পারলে তাহলে বোঝা যায় যে আপনারা আসলেই সুপার ডুপার জিনিয়াস। আপনারা আগে থেকে সুপার ডুপার জিনিয়াস, জাস্ট আমরা কমেন্ট বক্সে আপনাদেরকে নতুন করে চিনতে পারি, এই আর কি। শাট আপ, তাহলে এখানে আপটা কোন পার্ট অফ স্পিচ? দ্রুত উত্তর করতে হবে। আপ, হ্যাঁ, হাসি মধু ঠিক বলছে, সবসময় হয় না। এখানে আপ কোন পার্ট অফ স্পিচ? স্বপ্না সবার আগে উত্তর দিয়েছে অ্যাডভার্ব। সাকিবুল ইসলাম অ্যাডভার্ব, জান্নাতুল ফেরদৌস, কি সুন্দর সুন্দর নাম সবার, না? আমার ভীষণ ভালো লাগে সবার নামগুলো দেখে। এই যে স্বপ্না, আবার হাসি মধু, জান্নাত, আবার সাকিবুল ইসলাম, বেলাল খান, বাহ কি সুন্দর নাম, মাহবুব সজীব,
মাহবুব সজীব, হ্যাঁ, জান্নাতুল রোমান, কি সুন্দর সুন্দর নাম, সবাই দিয়েছে অ্যাডভার্ব। আসলে তো অ্যাডভার্ব হবে, কারণ এর পরে কোনো নাউন বা প্রোনাউন নেই, সুতরাং এটা অ্যাডভার্বই হবে। আচ্ছা, এবার যদি আমি আপনাদেরকে আরেকটা বাক্য দেই যে শাট ডাউন, শাট ডাউন দ্য ডিভাইস, ডিভাইসটা বন্ধ করো। এইখানে যে ডাউন আছে, এই ডাউনটা কোন পার্ট অফ স্পিচ দেখি, কারা বলতে পারেন? শাট ডাউন দ্য ডিভাইস, এখানে ডাউন কোন পার্ট অফ স্পিচ? আমাদের আইনজীবী উত্তর করছে, হ্যাঁ, আইন দিয়ে জীবিকা নির্বাহ করে যে তাকে বলা হয় আইনজীবী। আচ্ছা, তাহলে সবাই উত্তর করছে। এবার কি হবে তাহলে? শাট ডাউন দ্য ডিভাইস, ডিভাইস বন্ধ করো। হ্যাঁ, কি হবে এখানে, কি হবে বলেন, উত্তর করেন দ্রুত। অভিজিৎ, কি সুন্দর নাম, অভিজিৎ, প্রেপোজিশন। আচ্ছা, ওয়াও ওয়াও, সবার আপনার নামটাও কি সুন্দর স্যার, রাসেল রানা, খাইছে আমারে। আমার নাম রাসেল রানা না রে সোনা, আমার নাম রুবেল রানা, ঠিক আছে? তোমাদের প্রিয় রাসেল রানা স্যারের কথাই শুধু সবার মুখস্থ, আমার নাম রুবেল রানা। আচ্ছা, প্রেপোজিশন, প্রেপোজিশন, শাট ডাউন দ্য ডিভাইস, প্রেপোজিশন, রাইট। এটা 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 প্রেপোজিশন হতে বাধ্য, বিকজ আমরা জানি যে ডাউন সাধারণত একটা প্রেপোজিশন, আপও প্রেপোজিশন। তবে কথা ছিল, একটি প্রেপোজিশনকে আমরা তখনই সার্থক প্রেপোজিশন বলবো যখন তারপর নাউন বা প্রোনাউন থাকবে, বাট যখন প্রেপোজিশনের পরে নাউন প্রোনাউন থাকে না, সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। তাহলে যেহেতু ডাউনের পর একটি নাউন আছে, দ্য ডিভাইস, সুতরাং এটা সত্যি সত্যি একটা প্রেপোজিশন। শাট ডাউন দ্য ডিভাইস, এখানে ডাউন হলো প্রেপোজিশন, কোনো সন্দেহ নেই। আপনারা সবাই উত্তর করেছেন এটা প্রেপোজিশন। আচ্ছা, যদি এই মাঝখানের আর্টিকেলটা না থাকতো, হ্যাঁ, সেক্ষেত্রে এরকম দুইটা শব্দ পাশাপাশি বসলে হয়তো প্রথমটাকে অ্যাডজেক্টিভ বলে দাবি করা যেতে পারতো, বাট এখন এটি আসলেই হবে প্রেপোজিশন, রাইট? ওকে। আর দা অ্যাডজেক্টিভ, বাহ কি সুন্দর, দা অ্যাডজেক্টিভ, আর ডিভাইস নাউন, বাহ খুবই ভালো লাগলো আমার। আর শাট, এটা হচ্ছে কি, ভার্ব। ওকে, ভালো করতেছেন, ভালো লাগতেছে। শোনেন, যখনই দেখবেন লাইভ কোনো ক্লাস হচ্ছে, লাইভে জয়েন করবেন। অযথা মানুষের স্টোরি দেখে সময় নষ্ট করার দরকার নেই, এটাই বাস্তব, এগুলো দেখে সময় নষ্ট করার দরকার নেই। কাজের কাজ করতেছেন, এই যে আপনারা যে কয়জন এই মুহূর্তে 98 জন আমার সাথে ক্লাস করতেছেন, আপনি খেয়াল করছেন দেশে কি মানুষের অভাব আছে? অনেক মানুষ আছে, মাত্র তার মধ্যে 98 জন জয়েন করছেন। তার মানে বুঝতে হবে যে সবাই জব সিকার না, সবাই স্কিল ডেভেলপ করতে চায় না, সবাই জ্ঞান অর্জন করতে চায় না, সবাই শিখতে চায় না। সো এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট যে শিখতে চায় অল্প কয়েকজন মানুষ, সুতরাং সফল হওয়ার সম্ভাবনা তাদেরই বেশি। ওকে, রুবেল রানা, জানি স্যার, উত্তর করি নাম লিখিত তাই ভুল করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এবার আসি, অল দিস ইজ অ্যান আফটার থট, অল দিস ইজ অ্যান আফটার থট। এইখানে আমি যদি আপনাদেরকে আফটার এর নিচে আন্ডারলাইন করে দিই, here the underlined word is after. After, what kind of parts of speech is after here? After এখানে কোন পার্ট অফ স্পিচ? আপনারা দেখতে পাচ্ছেন যে an is one kind of article, that means determiner. আর ডিটারমিনারের পর আমরা দুটো ওয়ার্ড পাচ্ছি। আপনারা জানেন ডিটারমিনারের পর দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা যেন কি হয় আর দ্বিতীয়টা যেন কি হয়, আমি কিন্তু বলবো না, আপনারা উত্তর করেন। ডিটারমিনারের পর দুটো ওয়ার্ড, সুতরাং প্রথমটি হবে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টি হবে কি, নাউন। তাহলে দেখেন এই আফটারটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। শোনেন, আমাকে ভুল বুঝবেন না, এই আফটারটা প্রেপোজিশন হতো, কখন হতো জানেন? যদি এই আর্টিকেলটা না থাকতো। হ্যাঁ, আর্টিকেল যদি না থাকতো তখন আপনি হিসাব করতেন যে আফটারটা সত্যি সত্যি প্রেপোজিশন, কারণ তারপরে একটা কি আছে, নাউন আছে। কিন্তু এখন এই আর্টিকেলটা থাকার কারণে হিসাবটা উল্টে গেছে, কারণ আর্টিকেল হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পর দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, দ্বিতীয়টি নাউন হবে। সো এখানে আফটার অ্যাডজেক্টিভ। ক্যারিয়ার ম্যাপের ফেসবুকে পেজে সচরাচর আসলে
ইদানিং আমার সাথে লাইভ ক্লাস একটু কম হচ্ছে, এর পেছনে কারণ কি? কোনো কারণ নাই। আমি একটু ইচ্ছা করে ক্লাস কম নেই। এর কারণ হচ্ছে যে আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা এত সুন্দর সুন্দর কন্টেন্টগুলো নিয়ে আসি বিনামূল্যে শেখানোর জন্য, কিন্তু যারা আমাদের ক্লাসগুলো করে তারা একটু শেয়ার দিতেই অনেকেই হচ্ছে কিপটামি করে, যার কারণে আমি দুঃখ করে ক্লাস নেই না। অন্য টিচারদের ক্লাস হয়, আমি একটু রাগ করে নেই না, দুঃখ করে নেই না। এই জন্য যে ভাই ভালো একটা কিছু আয়োজন করলাম সবার জন্য, সে ভালো জিনিসটাকে একটু শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছে দিব, এইটুকুতে যারা কিপটামি করে তাদের সাথে কি আলোচনা করব? থাক না, অন্য টিচাররাই পড়াক, একটু অভিমান করে আর কি। হ্যাঁ, আর কিছু না। আমি মূলত এই জন্য একটু ক্লাস কম নিচ্ছি, কারণ আমার খারাপ লাগে যে এই যে একটা কন্টেন্ট, হ্যাঁ, এই কন্টেন্টটা কিন্তু সেই সকাল থেকে আপনাদের জন্য, এই কন্টেন্টটা সকালে সেই 11টা থেকে শুরু করে 2টা পর্যন্ত সময় দিয়ে কন্টেন্টটা তৈরি করছি। কত পরিশ্রম চিন্তা করছেন? করার পর সেটা সম্পূর্ণ বিনামূল্যে লাইভে নিয়ে এসে, তাও আবার হেসে হেসে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সাথে আলোচনা করতেছি। আর আপনাদের কাছে আমাদের একটা চাওয়া কি, যে প্রত্যেকেই যদি লাইভে 100 জন থাকেন, 100 জনই শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে। নিশ্চয়ই আপনার কোনো বন্ধু বান্ধব আছে, তারা উপকৃত হবে, আমাদের জন্য একটু দোয়া করবে। এই পৃথিবীতে কদিন বাঁচবো, ভালো কিছু করে যাই, মানুষ উপকৃত হবে। সে মুখ দিয়ে দোয়া না করুক, তার অন্তর দিয়ে দোয়া আসবে। আপনি যে শেয়ার করবেন সেটার ভাগ আপনিও পাবেন, এইটুকুই। আচ্ছা, আচ্ছা, এখানে কি আছে যে তাহলে আপনার এখানে একটা অ্যাডজেক্টিভ, সবাই উত্তর দিয়েছেন, চমৎকার। আপনার এখানে শেয়ার দেই তো, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার দেন আর কি, তাদের জন্যই আসা। এটা হচ্ছে আপনার একটা অ্যাডজেক্টিভ। পরের বাক্যে বলছি ইউ লেফট অ্যান্ড হি কেম সুন আফটার। এইখানে আফটারটা কি দেখি আপনারা বলতে পারেন কি না দ্রুত। এইখানে আফটার, ইউ লেফট তুমি চলে গেলে, অ্যান্ড হি কেম সুন আফটার এবং এর পরপরই সে চলে আসলো। তাহলে এই যে আফটার, এইখানে আফটার কি হবে? প্রেপোজিশন হবে, ভার্ব হবে, অ্যাডভার্ব হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে? কোনটা হবে? থ্যাংক ইউ হাসি, থ্যাংক ইউ অনুকূল, থ্যাংক ইউ। আমি আবার আমার রূপে ফেরত আসব। হ্যাঁ, আমার রূপ তো ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারটা আসলে অ্যাডভার্ব হবে, বিকজ এরপরে কোনো নাউন বা প্রোনাউন নেই, সুতরাং এখানে আপনার হচ্ছে একটা অ্যাডভার্ব। চলেন আমরা এই বাক্যের প্রতিটা শব্দ বের করে ফেলি, কোনটা কোন পার্ট অফ স্পিচ। প্রথমত এখানে লেফট হলো ভার্ব, ভার্বের সামনে কে থাকে? সাবজেক্ট। আর সাবজেক্টের জায়গায় যে থাকে সে নাউন অথবা প্রোনাউন হয়। তাহলে ইউ তো কোনো নাম না, সুতরাং এটি একটি প্রোনাউন। আচ্ছা, এবার লেফট, লিভের পাস্ট ফর্ম লেফট, সুতরাং লেফট একটি ভার্ব। আচ্ছা, এবার আসেন ইউ লেফট, এটা একটা ক্লোজ, আর হি কেম এটাও কিন্তু একটা ক্লোজ। দুইটা ক্লোজকে যুক্ত করার কারণে অ্যান্ড হয়ে গেল একটি কি? কনজাংশন। আবার এখানে হি, যেহেতু কেম একটা ভার্ব, ভার্বের সামনে সাবজেক্ট হিসেবে বসেছে, সাবজেক্ট হিসেবে বসলে নাউন হয়, যেহেতু নাউন এটা না, নাম না, সুতরাং এটা একটা প্রোনাউন। আবার কেম এটা একটা কি? ভার্ব। ওকে, এবার সুন, সুন দ্বারা কিন্তু ভার্ব কি বোঝাচ্ছে? হ্যাঁ, যে ঠিক ঠিক এর পরপরই আসলো। তাহলে যেহেতু সুন হচ্ছে এখানে ভার্বকে মডিফাই করলো, আর ভার্বকে মডিফাই করলে সেটা হয় কি? অ্যাডভার্ব। তো আমরা এখানে সুন একটা অ্যাডভার্ব, আবার আফটারও একটা কি বলেন? অ্যাডভার্ব। এভাবে প্রতিটি সেন্টেন্সের আমরা প্রতিটি ওয়ার্ড আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং শেখার সার্থকতা ওখানেই। আচ্ছা, গোলক দাস চমৎকারভাবে 1 থেকে 4 পর্যন্ত সবগুলো উত্তর করেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার ক্লাস চাই রেগুলার। হ্যাঁ, ইনশাল্লাহ আমার ক্লাস হবে। তবে আমরা ক্যারিয়ার ম্যাপে এখন এমন কিছু কিছু টিচারের ক্লাস যোগ করেছি যে এমন ক্লাস টিচারদের ক্লাস যোগ করেছি যেন আপনারা সত্যি উপকৃত হতে পারেন এবং ক্লাসগুলো করবেন। বিশেষ করে আমি যদি মেনশন করে বলি, আমাদের গণিতের কবি রাসেল রানা কি মানে অমায়িক ক্লাস নেয় ম্যাথের। তারপর আমাদের বিউটি কুইন শাম্মী ম্যাম কি সুন্দর করে ইংলিশ পড়ায়। উনি যখন ওই ফ্রেজ ইডিয়মসের ক্লাসগুলো নেয় আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর গল্প না, মনে আছে? গল্প ব্যাখ্যা দিয়ে একদম ছন্দ দিয়ে কি সুন্দর করে বুঝায় দেয়, শুনতেও ভাল লাগে। আচ্ছা, তারপর গত একটা ক্লাস দেখলাম, তার পিন পয়েন্ট এরর কি সুন্দর, একদম চুলচেরা বিশ্লেষণ, চমৎকার ভাবে, ভীষণ ভালো লাগে। এই ক্লাসগুলো করবেন, মিস করবেন না, ঠিক আছে? তারপর আমাদের যে বাংলার ক্লাস নেয়, অনেক মজার ক্লাস হয়। ক্যারিয়ার ম্যাপে এখন সব সুপার ডুপার ক্লাস হয়, সব হিট ক্লাস, করলেই উপকার। কি বলছে?
দ্য পুলিশম্যান র্যান আফটার দ্য শিপ। আচ্ছা, এটা তো শিপ হবে না, শিপও বলা যায়। এখানে শিপ লেখার কথা ছিল। তো আমরা ধরেন যদি শিপ লিখি তাহলে কি বুঝাবে, যে পুলিশম্যান মানে প্রধান, কি প্রধান উপদেষ্টা বুঝাবে না, প্রধান কোন একজন ব্যক্তির কথা বুঝাবে যে তার পিছনে দৌড়ালো, সেটাও হতে পারে। তো এটা থিপ না লিখে ভুলে চিফ হয়ে গেছে, সমস্যা নেই, চিফের পেছনেও পুলিশরা দৌড়ায়। পুলিশরা যখন যার তখন তার বিপরীত পাশে সে দৌড়াবেই, এবং তাদের কাজ হচ্ছে এটাই আর কি। তাহলে এখানে আফটার, এখানে আফটারটা একটা সত্যি সত্যি কি হবে, প্রিপোজিশন। তবে এটা মানতে হবে পুলিশ আছে বলে দেশের আইন শৃঙ্খলা টুকটাক ঠিক থাকে, তা না হলে আরো অবস্থা খারাপ হতো। তাহলে এখানে আফটার হচ্ছে একটা প্রিপোজিশন, কারণ হলো এরপরে একটা কি আছে বলেন, নাউন আছে, সুতরাং এটি প্রিপোজিশন। I saw him after the class had been over. আচ্ছা, এখানে I saw him এটি একটি ক্লোজ, আর the class had been over এটি একটি ক্লোজ। এই দুইটা ক্লোজকে যুক্ত করছে আফটার, সুতরাং আফটার একটা সার্থক কনজাংশন, সার্থক কনজাংশন। তাহলে আমরা এই পেজে মোটামুটি সবগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসেন আপনারা এখান থেকে যে অভিজ্ঞতাটুকু পেলেন তার আলোকে আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দিব, আপনারা এখানে ওয়ার্ডগুলো খুঁজে বের করবেন। হ্যাঁ, I saw a saw in a saw mill, to saw a saw with a sharp saw. এই বাক্যে যতগুলো স আছে আমরা খুঁজে বের করব কোনটা কোন পার্ট অফ স্পিচ। এখানে স, এখানে স, এখানেও স, এখানে স, স, এখানে স, আমরা খুঁজে বের করব এগুলো কোন পার্ট অফ স্পিচ। দেখি আপনার, আমার বিশ্বাস আপনারা এনজয় করবেন। আচ্ছা, আমাদের আইনজীবী লিখছে ফাটিয়ে দাও মামা, ফাটিয়ে দাও। ওকে, ফাটিয়ে দাও, ঠিক আছে, ফাটিয়ে দেয়া হবে। এত স, ওরে সয়ের মাঝে স, আরো স। রহমতুল্লাহ, আপনিও কম না। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তাহলে সবাই উত্তর করি একটু। আগামীকাল সারাদিন ওই মার্কায় ভোট দিন, এটা বলবো না, আগামীকাল সারাদিন নীলক্ষেতে থাকবো ইনশাল্লাহ। ক্যারিয়ার ম্যাপ নীলক্ষেত শাখায় ক্লাস আছে সকাল 10টা থেকে শুরু করে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত, চলে আসতে পারেন যে কেউ। এই যে চা, এই চা তো এখন শেয়ার করতে পারতেছি না, চাইলেও ঢেলেও দিতে পারতেছি না। চায়ের আড্ডা হবে ক্যারিয়ার ম্যাপে অফলাইনে সারাদিনে। স স স স স স স, কি সেন্টেন্স স। ওকে, ফার্স্ট ভার্ব, চমৎকার। তাহলে all this is an, আচ্ছা, I saw a saw in a saw mill to saw a saw with a sharp saw। শুনেন, আপনাদের ধাঁধায় পড়ে যাওয়ার দরকার নেই। I হলো সাবজেক্ট, সাবজেক্টের পরেরটা কি, ভার্ব, সুতরাং এই সটা হলো সি এর পাস্ট ফর্ম হিসেবে স, এটি একটি ভার্ব। মানে আমি দেখলাম আস, আমরা যদি অর্থ নাও বুঝি এই মুহূর্তে, আমরা এইটুকু বুঝি এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পর একটি ওয়ার্ড থাকলে কি হয়, নাউন হয়। সুতরাং এই সটা হচ্ছে একটা নাউন, যার অর্থ হলো কাঠুরে। আমি একজন কাঠুরেকে দেখলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা নাউন। কিভাবে বুঝলাম, আর্টিকেল বা ডিটারমিনার পর একটি ওয়ার্ড থাকলে নাউন হয়। ইনা সমিল, এখানে এ হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার, তারপর দুটো ওয়ার্ড আছে, সুতরাং প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তার মানে এই সটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এবার টু স, হ্যাঁ টু একটা প্রেপোজিশন, কিন্তু প্রেপোজিশনের পরে শুধু নাউন না, টু এর পরে কিন্তু ভার্বেরও বেস ফর্ম থাকে। টু এর পরে ভার্বের
বেস ফর্ম থেকে, যার কারণে এই সটা একটা ভার্ব। এই স মানে কাটা, টু স মানে কাটতে। আর এই স এইখানে এই একটা আর্টিকেল, আর্টিকেলের পর আরেকটা শব্দ, তার মানে এটাও হলো একটা নাউন। আচ্ছা, এই স দ্বারা কাঠের গুড়িকে বোঝানো হয়েছে। উইথ আ শার্প স, এখানে এ হলো আর্টিকেল, যার পর দুটো ওয়ার্ড আছে, সুতরাং শার্প প্রথমটা অ্যাডজেক্টিভ আর দ্বিতীয় সটা হচ্ছে কি নাউন। তাহলে আমার সেন্টেন্সটা হলো আই স আ স, আমি একজন কাঠুরেকে দেখলাম, ইন আ স মিল একটা করাত মিলে, টু স কাটতে, আ স একটা কাঠের গুড়ি, উইথ আ শার্প স একটা তীক্ষ্ণ বা ধারালো করাত দিয়ে। কেমন লাগলো? বাহ, উত্তর করছে সবাই, চমৎকার। মাহবুব সজীব তো সবগুলো উত্তর দিয়ে ফেলছে, ওয়াও, জাস্ট ওয়াও। আচ্ছা, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান তো, যে আমি যদি আপনাদের সাথে আগামীকাল না, আগামীকালের পরের দিন একটা লাইভ নেই ক্যারিয়ার ম্যাপের পেজে, কোন টপিকটার উপর লাইভ নিলে আপনারা সবচেয়ে বেশি উপকৃত হবেন? আমি না মাঝে মাঝে আমার জানতে ইচ্ছা করে যে কি পড়ালে আপনাদের জন্য ভালো হয়। আপনারা আমাকে একটু কয়েকজন টপিকগুলো মেনশন করেন তো, কোন টপিকটার উপর ক্লাস নিলে আপনাদের খুব ভালো হয়, একটু জানান তো। একটা শব্দের কত অর্থ? হ্যাঁ, কোন টপিকের উপর ক্লাস নিলে ভালো হয় আমাকে জানাবেন। ওকে, চলেন আমরা একটু পরের পেজে চলে যাই। ওকে, এবার অল দিয়ে আমরা শিখবো কি আছে। হি লস্ট হিজ অল ফর দ্য সেক অফ হিজ বিলাভড। আহারে, প্রিয়তমার স্বার্থে সে তার সবকিছু বিসর্জন দিল। এরকম কারা আছো? হাত তুলো। প্রিয়তমার স্বার্থে সব বিসর্জন দিয়েছ, এমন কারা আছো? একটু হাত উঠাও। জান্নাতুল ফেরদৌস লিখছে লিটারেচার। ক্যারিয়ার ম্যাপে তো বিসিএস এর ক্লাস হয় না, যার একটা লিটারেচারের ক্লাস হয় না। লিটারেচারের ক্লাস নিতে গেলে, করতে গেলে আমার পেজ ফলো করতে হবে, সেখানে থাকবে। আচ্ছা, আর ভোকাবুলারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সত্যি বলতে কি আবু সাইদ অনুকূল, আমার না এগুলো পড়াইতে ভীষণ ভালো লাগে, যে ভোকাবুলারি, অ্যানালজি, যত আজাইরা টপিক আছে যেগুলো মানুষকে বিরক্ত করে অনেক, ফিলিং ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কিন্তু এগুলো লাইভ নিতে গেলে না কেউ দেখতে চায় না, তখন হতাশ হয়ে যায়। এগুলো পড়াতে আমারও ভীষণ ভালো লাগে। আমাদের আইনজীবী বলছে ট্রান্সলেশন, শুধু আইনজীবী ট্রান্সলেশনের গুরুত্বটুকু বুঝলো, আর কেউ বুঝলো না। রহমতুল্লাহ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভোকাবুলারি, ফ্রেজ, ক্লোজ, রাইট ফর্ম অফ ভার্ব। আফজাল হোসেন বলেছেন অ্যানালজি অথবা টেন্স, স্পেলিং, পিন পয়েন্ট এরর। রিফাত কিং, আমি নাই। কেন ভাই, কেন ভাই নাই? এই যে কিং, রাজা যদি না থাকে তাহলে আমাদের কি হবে? মাহবুব সজীব বলছে বাপ্পারাজ আছে। আচ্ছা, বাপ্পারাজ, আর বাপ্পারাজ তো আছে, কিন্তু হেনা কোথায় এখন? একটু কমেন্টে লিখে দেন তো, হেনা কোথায় আছে। যদি এটা কেউ বলতে পারে তার জন্য পুরস্কার আছে। আর্ট অফ ট্রান্সলেশন, ওয়াও, কি সুন্দর কথা। তারপর কি লিখছে? ভোকাবুলারি, অ্যানালজি, ট্রান্সলেশন। ওকে প্লিজ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন হেনা কোথায় আছে? সবাই যে লিখতেছে যে চাচা হেনা কোথায়, কি যেন ডায়লগটা, চাচা এই হেনা, হেনার কি বিয়ে হয়ে গেছে, যে ডায়লগটা ছিল। আচ্ছা, তো সেই ডায়লগটা কিন্তু আপনারা চাইলে লিখতে পারেন। আচ্ছা, কি বলছে, চাচা হেনার কি বিয়ে হয়ে গেছে? তখন চাচা কি বলছে যে হ্যাঁ, হেনার তো বিয়ে হয়ে গেছে, এমন কিছু একটা খুব ভাইরাল হয়ে গেছে। He lost his all for the sake of his beloved. আচ্ছা, হিজ, এই হিজ হলো একটা পজিটিভ, মানে ডিটারমিনার। ডিটারমিনার এরপর একটা ওয়ার্ড, তো এই ওয়ার্ডটা হলো নাউন। এই অল হচ্ছে একটা কি বলেন, নাউন। ডিটারমিনারের পর একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়। সুতরাং মনে রাখবেন, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলোকে বলা হয় পজিটিভ। আর সকল পজিটিভ এক ধরনের ডিটারমিনার, আর ডিটারমিনারের পর একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়। সুতরাং অল এখানে নাউন। অল অফ আস ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং।
খেয়াল করেন, এখানে ওয়্যার যদি ভার্ব হয় নিশ্চয়ই এটা সাবজেক্টের অংশ, তাই না? আচ্ছা, তো সাবজেক্টের অংশের মধ্যে যে থাকবে সে কিন্তু নাউন বা প্রোনাউন হবে। এখানে অল একটা বিশুদ্ধ প্রোনাউন। কেন জানেন অলটা প্রোনাউন কেন? একটু বুঝাই বলি, এখানে মজার বিষয় আছে। খেয়াল করেন, আমি এই অংশটুকুকে যদি বাদও দেই, এটা নেই, এটা বাদ দিলেও কিন্তু আমার একটা বাক্য হয় যে অল ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং, হয় কি না? তার মানে আসল সাবজেক্ট কোনটা বলেন তো? আসল সাবজেক্ট হচ্ছে অল। আর সাবজেক্টের জায়গায় যে ব্যবহার হয় সে নাউন কিংবা প্রোনাউন। তো অল তো কারো নাম না, সুতরাং এটা নাউনের পরিবর্তে ব্যবহার করা শব্দ। তার মানে এখানে অল হচ্ছে একটা কি বলেন? প্রোনাউন। যদি বলেন আজ, হ্যাঁ সেটাও একটা প্রোনাউন, তাহলে এখানে অল হচ্ছে একটা প্রোনাউন। একই অল এখানে ডিটারমিনারের পরে বসে নাউন, আর এখানে নাউনের জায়গায় বসছে বাট এটা হয়ে গেছে প্রোনাউন। তার মানে ডিটারমিনারের পরে প্রোনাউন বসে না, নাউনই বসবে। 3 নম্বর বাক্যে বলছে অল দ্য বয়েজ ওয়্যার প্রেজেন্ট। এখানে ওয়্যার যদি ভার্ব হয় তাহলে এটা হলো সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্টের জায়গায় এখানে ধরেন আপনি দা শব্দটা নেই, যদি দা না থাকতো তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হতো যে অল বয়েজ। দা থাকার পরও আপনি বুঝে নেবেন যে অল দ্বারা কিন্তু এই সব বালকদেরকে বোঝাচ্ছে। আর যে শব্দটি নাউনের প্রয়োজনে বসে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে অল হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ওয়াজ লেফট অল অ্যালোন। তাকে বড় একা করে ফেলে যাওয়া হয়েছে। তাহলে এখানে অ্যালোন, হি ওয়াজ লেফট অ্যালোন, তাহলে অ্যালোন, কে অ্যালোন ছিল? একা ছিল, সে ছিল একা। এখন অল অ্যালোন, হি ওয়াজ লেফট অ্যালোন, তাহলে অর্থটা কি আসতেছে? তাকে একা করে ফেলে যাওয়া হয়েছে। তাহলে একাটা কে ছিল? একা কিন্তু ছিল, একা কে ছিল? হি ছিল। এখানে অল শব্দটা ব্যবহার হয়েছে কোন পার্ট অফ স্পিচ হিসেবে, আর অ্যালোন শব্দটা ব্যবহার হয়েছে কোন পার্ট অফ স্পিচ হিসেবে? এই দুইটা প্রশ্ন আপনাদের কাছে আমার, উত্তর করেন। অল এবং অ্যালোন, এইটুকু নিশ্চিত থাকেন এরা নাউন কিংবা প্রোনাউন না, এরা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের মধ্যে কিছু একটা হবে। কুইক করেন, এরা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের মধ্যে কিছু একটা হবে। দ্রুত উত্তর করেন। অল এবং অ্যালোন মানে দুটোরই উত্তর আমি চাই। ওকে, এবার বুঝছেন। ঠান্ডা মাথায় বুঝবেন, হ্যাঁ, মাথা গরম করলে হবে না, ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি যদি এই বাক্যটাকে অ্যাক্টিভ ভয়েসে লিখি, ধর আমি লিখলাম যে আই লেফট হিম অ্যালোন, মানে আমি তাকে একা রেখে চলে আসলাম। তাহলে অ্যালোন, একা সে ঠিক আছে, বাট অ্যালোন মূলত ভার্বকে মডিফাই করতেছে, ভার্বের ধরন, যে আমি তাকে কিভাবে ফেলে আসলাম? একা করে ফেলে আসলাম। ভালো করে বোঝেন, এটা কিন্তু ভার্বের ধরন বোঝাচ্ছে। তার মানে এই বাক্যে অ্যালোনটা হচ্ছে অ্যাডভার্ব। এখন যদি বাক্যটা হতো এমন যে হি ওয়াজ অ্যালোন, তখন অ্যালোন অ্যাডজেক্টিভ। কেন? কারণ তখন অ্যালোন দ্বারা হি এর অবস্থা বোঝাচ্ছে, প্রোনাউনের, তখন অ্যাডজেক্টিভ। বাট এই বাক্যে অ্যালোন ভার্বের ধরনকে বুঝিয়েছে, তাই এটা অ্যাডভার্ব। জাস্ট এই অ্যাক্টিভ ভয়েসটা এখানে প্যাসিভ হয়েছে, হি ওয়াজ লেফট অ্যালোন, তাহলে এটা ভার্বের ধরন বুঝিয়ে এটা অ্যাডভার্ব হয়েছে। আর অল, অল ওই আবার অ্যাডভার্বকেই মডিফাই করছে, এই জন্য এখানে দুটোই অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ বলার দরকার নেই, দুটোই অ্যাডভার্ব। কিন্তু এখানে হি ওয়াজ অ্যালোন, এখানে অ্যালোনটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ এখানে অ্যালোন দ্বারা হি কে বোঝাচ্ছে, ভার্বের ধরন না, প্রোনাউনকে বোঝাচ্ছে জন্য অ্যাডজেক্টিভ হলো। এখন যদি বলি হি ওয়াজ অল অ্যালোন, সে ছিল বড় একা, তখন কি হবে? তখন অ্যালোন হি এর কোয়ালিটিকে বোঝাচ্ছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। আর অল, অল আবার এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, সুতরাং অল হয়ে গেল কি? অ্যাডভার্ব। আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, বুঝতেছেন, গুড। এখন বিষয়টা হলো যে আসলে আমরা লাইভ আড্ডা দিলে, বিশেষ করে আমি আমার লাইভ আড্ডায় যে আমি আপনাদেরকে
প্রতি সেকেন্ডে সেকেন্ডে ইনফরমেশন দিতে চাই, ব্যাপারটা তা না। লাইভ মানে কি, আমরা একটা আড্ডা দিচ্ছি, দুষ্টু বন্ধু বান্ধবদের সাথে ঘুরে আড্ডা দেওয়ার চেয়ে আমাদের পেজে আইসা আড্ডা দিলে ভাল লাগবে। আমরা শুধু পড়াশোনা নিয়েই কথা বলবো তা না, মাঝে মাঝে একটু দুঃখের কথাও শেয়ার করব, একটু হাসির কথাও শেয়ার করব, ঠিক আছে? বিশেষ করে আমি আপনাদেরকে ভীষণ মিস করি। আমার মনে হয় যে সবাই যদি অফলাইনে পাইতাম, অনলাইনে তো অনেককে দেখতে পাই না, আমার মনে হয় যদি সবাইকে অফলাইনে দেখতে পেতাম, অথবা আমার রেগুলার ক্লাসরুমের প্রতিটা ক্লাস যদি দেখতে পারতাম, এমনটা আমার ইচ্ছা হয় খুব। কিন্তু ইচ্ছা হলেই তো হয় না, বাস্তবতা তো ভিন্ন কথা। আচ্ছা, তাহলে এটা আপনারা বুঝে গেলেন। তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণ ধরে? আমরা বুঝলাম যে একটা সেন্টেন্সের ভেতরে প্রতিটা পার্টস অফ স্পিচ নির্ণয় করতে গেলে তার সামনে পরে কি আছে সব ভাবতে হবে। এবার চলেন আমরা এই সেন্টেন্সটার প্রতিটা ওয়ার্ড আমরা খুঁজে বের করব কোনটা কোন পার্ট অফ স্পিচ। এখানে একটা গেম হবে, সেটা হলো আপনারা প্রতিটা ওয়ার্ড আগে বলেন, সবাই লিখেন হি, একটা একটা করে আসবো। হি এখানে কোন পার্ট অফ স্পিচ? ঝটপট সময় নেবেন 2 সেকেন্ড করে, 2 সেকেন্ড। আফসানা লিখেছে যে আপনাকে আমরা অনেক মিস করি। হ্যাঁ, আমিও মিস করি অনেক। উই অল লাভ ইউ। অনুকূল ঘোষ, ওকে, লাভ ফর ইউ অল। রেজওয়ানা আছে, আসসালাম। ওকে সবাই, তাহলে আমরা দ্রুত লিখি যে এটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা গুড, শেষের কবিতা ঠিক বলছে, এটা প্রোনাউন। গুড। এবার লস্ট কি ভাই? তাহলে হি হচ্ছে প্রোনাউন। চমৎকার। লস্ট কি? ভার্ব। এই লস্টটা কিন্তু পাস্ট ফর্মে আছে। হ্যাঁ, এর প্রেজেন্ট ফর্ম নিয়ে একটা অনেকের মধ্যে কনফিউশন, মাথায় রাখবেন। লস্ট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে লুজ। এই যে LOSE, লুজ, এই লুজ মানে হচ্ছে হারানো। হ্যাঁ, আর যখন আপনি LOOSE লুজ লিখবেন, এই লুজ মানে হলো কোনো কিছু ঢিল করা। টাইটের বিপরীত হচ্ছে লুজ, ঢিল করা। সুতরাং আমার লস্টের প্রেজেন্ট ফর্ম কিন্তু লুজ, নিচেরটা হবে না, উপরেরটা। এর উচ্চারণও লুজ, এটাও লুজ, তবে এই লুজ হচ্ছে হারানো, আর এই লুজ হলো কি? ঢিল করা। ওকে, তাহলে প্রোনাউন হলো, ভার্ব হলো। সবাই লিখতেছে, ভালো লাগতেছে আমার। এবার লিখেন হিজ। ডিটারমিনার বললে হবে না, মানে কোন পার্ট অফ স্পিচ সেটা বলতে হবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব ইত্যাদি, এভাবে পার্ট অফ স্পিচ বলতে হবে। যে এখানে হিজ একটা কি? অনুকূল লিখেছে হিজ একটা অ্যাডজেক্টিভ। ওকে, লুজ হারানো, হারানো স্বজনের ব্যথা, আমিও বুঝি। সো এখানে হিজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক বলছে, এটা অ্যাডজেক্টিভ হবে। পজিটিভ তো বটে সোনিয়া, মানে কোন পার্ট অফ স্পিচ সেটা হলো অ্যাডজেক্টিভ। এখানে হিজ হলো অ্যাডজেক্টিভ। কেমন করে বুঝলাম? যে লস্ট যদি ভার্ব হয়, ভার্বের পরে এই দুইটা শব্দ মিলে অবজেক্ট হয়ে গেছে, আর অবজেক্টের স্থানে দুটো ওয়ার্ড থাকা মানে প্রথমটা অ্যাডজেক্টিভ আর পরেরটা কি? নাউন। তার মানে হিজ এখানে অ্যাডজেক্টিভ যদি হয়, তাহলে অল কোন পার্ট অফ স্পিচ বলেন? অল কোন পার্ট অফ স্পিচ? অল কি হবে? অল হবে নাউন। ওকে, এবার ফর দ্য সেক অফ হিজ বিলাভড, এখানে ফর। এবার আসেন ফর, অল নাউন। হ্যাঁ, অর্পা আহমেদ, অল নাউন, রাইট। না, এখানে হিজ, ইশরাত, এখানে হিজকে প্রোনাউন বলা যাবে না। এটা প্রোনাউন সত্যি, কিন্তু এই মুহূর্তে লস্ট যেহেতু ভার্ব, ভার্বের পরে দুটো ওয়ার্ড আছে, সুতরাং ভার্বের পরে অবজেক্টের জায়গায় দুটো ওয়ার্ড থাকলে প্রথমটাকে অ্যাডজেক্টিভ ধরতে হবে, দ্বিতীয়টাকে নাউন ধরতে হবে। আচ্ছা, এবার ফর দ্য সেক অফ হিজ বিলাভড, এই যে এখানে আছে ফর, এখানে ফর আছে, এই ফরটাকে আমরা কি ধরবো বলেন? শেষের কবিতা ফর লিখেছে প্রেপোজিশন। অন্যরা কি বলেন? প্রেপোজিশন। ফর আমরা প্রতিটা ওয়ার্ড নিয়ে ভাববো। হ্যাঁ, ফর একটি প্রেপোজিশন, রাইট, কারণ এরপরে আমার একটা নাউন আছে, এই যে দা সেক, এটা নাউন, তাহলে ফর একটা প্রেপোজিশন। ফর একটা কি? প্রেপোজিশন। আচ্ছা, এবার দা সেক অফ হিজ বিলাভড, ধীরে ধীরে বোঝেন। দা আর্টিকেল বললে হবে না, কোন পার্ট অফ স্পিচ সেটা বলতে হবে। আর্টিকেল কোনো পার্ট অফ স্পিচের মধ্যে পড়ে না। ওকে, ফর কনজাংশন না, রহমান সাদিক, ফর কনজাংশন হয় না। হ্যাঁ, ফর কনজাংশন হয়, তার সেন্টেন্স ভিন্ন। ধরেন আমি যদি এরকম একটা বাক্য বলি যে হি কুড নট গো দেয়ার, সে সেখানে যেতে পারেনি। ফর, এই ফর মানে কারণ, ফর হি ওয়াজ বিজি, কারণ সে ব্যস্ত ছিল।
এরকম যখন দুইটা ক্লোজের মাঝখানে ফর বসবে তখন ফর হয়ে যাবে কনজাংশন, দুইটা ক্লোজের মাঝখানে বসলে তখন ফর হয়ে যাবে কনজাংশন। আচ্ছা, তাহলে এখন ফর প্রেপোজিশন, রাইট। এবার দা, দা ডিটারমিনার তো বটে, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, দা এখানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে সেইক, এটা হচ্ছে কি নাউন, এটা নাউন। ওকে, সবাই লিখতেছেন, গুড। কত লেখা যেন হয়ে যায় ব্যথা, এই কবিতা লিখে ফেলছো। কত লেখা যেন হয়ে যায় ব্যথা, কোথায় ব্যথা? হাতে ব্যথা, হাতে ব্যথা। আচ্ছা, তাহলে এখানে অব, অব একটা কি, এখানে অব কি বলেন? অব কি? অব, অব দ্রুত, অব কি হবে? অব প্রেপোজিশন, রাইট। এখানে অব প্রেপোজিশন, কারণ আছে এখানে, তাহলে এটা প্রেপোজিশন। ওকে, প্রেপোজিশন। এইবার এইবার দেখি হিজ কোন পার্ট অফ স্পিচ আর বিলভড কোন পার্ট অফ স্পিচ। আমরা জানি বিলভড অ্যাডজেক্টিভ, বাট এইখানে আপনারা কি বলবেন দেখি উত্তর করতে পারেন কিনা। দুইটা তেরে লিয়ে এখানে হিজ আর বিলভড, অর্পা উত্তর করে ফেলছে, অর্পা উত্তর করে ফেলছে। বাকিরা কি বলে? বাকিরা কি বলে? বাকিরা দ্রুত 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 শেয়ার ডান। আচ্ছা, তাহলে এখানে হিজ পজিটিভ তো বটেই, কিন্তু দেখেন প্রেপোজিশনের পর দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে আর দ্বিতীয়টা কি হবে? নাউন হবে। তার মানে এখানে হিজ হলো অ্যাডজেক্টিভ আর বিলভড হলো কি? নাউন। শাবাশ। এবার আপনাদেরকে একটা প্রশ্ন দিব, যদি এটা উত্তর করতে পারেন তাহলে ভাববো যে আপনারা আসলে এই সম্পর্কিত বেশ দক্ষতা অর্জন করে ফেলছেন। সেটা হলো and I miss you now and then, আমি যখন তখন তোমাকে মনে করি। এই বাক্যে দুটো and আছে, এটা এ আর এটাতে দিলাম বি। আপনারা আমাকে জানান কোন and কোন পার্ট অফ স্পিচের কাজ করছে। and I miss you now and then, কোন and কোন পার্ট অফ স্পিচের কাজ করছে, এটা বলতে পারলে ওকে, তাহলে মেনে নিব যে হ্যাঁ ঠিক আছে। এবার এই প্রথম and এবং দ্বিতীয় and জানাতে হবে কোনটা কোন পার্ট অফ স্পিচ। প্রথম and এবং দ্বিতীয় and কোনটা কোন পার্ট অফ স্পিচ। কুইক, সবাই উত্তর করবো, হ্যাঁ দ্রুত উত্তর করব। কোনটা কোন পার্ট অফ স্পিচ? প্রথম and এবং দ্বিতীয় and। আচ্ছা, আর পারতাম না, সব উত্তর দিছি। আহারে, শেষের কবিতা, শেষের কবিতাটুকু শেষ করে দাও ভাই। তারপর আবুল বাতেন মবিন, না সরি, এবি এবি মমিন। ভাই তোমার এই এবির পূর্ণ রূপটা একটু জানাও আমাদের। মিরপুরের মমিন। আমার তোমার নাম দেখলে এবি মমিন থেকে মনে হয় যে আবুল বাতেন মবিন। তোমার নাম আসলে আমি জানি না, এবিতে কি হয় একটু জানাই দিও, আর সাথে এটা সি লাগাই দাও, এবিসি মমিন। হ্যাঁ ঠিকই বলছো। ক্লাসটা ইংরেজির অসাধারণ, শিক্ষকরা যথেষ্ট সাধারণ। আচ্ছা, আহারে আমার লক্ষ্মী সোনাগুলো ভুল করে ফেলছে, আমার ভীষণ খারাপ লাগতেছে। আমার এই যে লক্ষ্মী সোনা জান পাখিগুলো, কলিজার টুকরাগুলো ভুল করে ফেলছে, ভুল করে ফেলছে, এলোমেলো হয়ে গেছে। সমস্যা নেই, চিন্তা করো না, বোঝো। দ্বিতীয় and কনজাংশন, এতে কোনো সন্দেহ নেই, কারণ সে দুইটা অংশকে যুক্ত করছে। নাও একটা অ্যাডভার্ব, দেনও একটা অ্যাডভার্ব। এরকম সমজাতীয় দুটো অংশকে, সমজাতীয় হইতে হবে, হ্যাঁ সমজাতীয় দুটো অংশকে যুক্ত করলে সে and একটা কনজাংশন। মাথায় রাখবো, যাদেরকে আমরা কনজাংশন হিসেবে চিনি, এরকম একটা কনজাংশন তখনই সার্থক কনজাংশন যখন সে দুইটি অংশকে যুক্ত করে। কি বলেছি? একটি কনজাংশন তখনই সার্থক কনজাংশন যখন সে দুটো অংশকে যুক্ত করে। একটি কনজাংশন তখনই সার্থক কনজাংশন যখন সে দুটো অংশকে যুক্ত করে। কিন্তু কোনো কনজাংশন দুটো অংশকে যুক্ত করতে না পারলে সেটি অ্যাডভার্বের কাজ করে। কি বলেছি? একটি কনজাংশন তখনই সার্থক কনজাংশন হবে, আমরা যাদেরকে কনজাংশন হিসেবে চিনি, অ্যান্ড, বাট, অর, নর, এদেরকে দেখা মাত্রই কনজাংশন বলা যাবে না,
এটা তখনই সার্থক কনজাংশন হবে যখন তারা দুইটা অংশকে কানেক্ট করবে। বাট দুইটা অংশকে কানেক্ট করতে না পারলে তাকে কনজাংশন বলা যাবে না, বলতে হবে অ্যাডভার্ব। তার মানে আমার প্রথম অ্যান্ডটা একটা কি অ্যাডভার্ব। কারণ কি? কারণ এর পরে যেমন একটা ক্লোজ আছে, এর সামনে কোনো ক্লোজ নেই, সুতরাং এটি কনজাংশন না, এটি হলো অ্যাডভার্ব। কেমন লাগলো? তাহলে এভাবে কনজাংশনকে দেখা মাত্রই কনজাংশন বলা যাবে না। যদি সে দুইটি অংশকে যুক্ত করে তাহলে কনজাংশন, না পারলে সেটি অ্যাডভার্ব। ওই সোনিয়া হয়ে গেছে দুইটা, রিক্তা আক্তার একটা, আচ্ছা গুড। তারপরে দুইটাই কি অ্যাডভার্ব সবাই। তোমরা যখন পার্টিসিপেন্ট হিসেবে কমেন্ট বক্সে উত্তর করো আমার কি যে ভীষণ ভালো লাগে, মানে বুঝাইতে পারবো না। কালকে ক্যারিয়ার ম্যাপে মিরপুর শাখায় ক্লাস ছিল, শেষ ব্যাচটাতে দেখলাম একদম শেষের বেঞ্চ পর্যন্ত স্টুডেন্ট দিয়ে ভর্তি। ভীষণ ভালো লাগলো ক্লাস নিয়ে, অনেক মজার একটা ক্লাস হলো। তো তো তোমরা যখন লাইভ হয় আমাদের লাইভগুলোতে তোমরা আইসো ভাই, আসলে আমরা ক্লাস নিয়ে মজা পাই, আনন্দ পাই। আর যেখানে আনন্দ পাওয়া যায় সেখানে অনেক কিছু শেখা যায়, এটাই কিন্তু বাস্তব। ঠিক আছে, আনন্দ পাওয়া গেলে অনেক কিছু শেখা যায়। আর সবচেয়ে বড় কথা হলো এই যে আমার লাইভে, আমি যখন থাকি লাইভে আলোচনায়, তোমাদেরকে কি সুন্দর করে আমি এটা ডাক দেই, হ্যাঁ, জান পাখি, তারপর হচ্ছে যে কলিজার টুকরা, তারপর সোনা পাখি, ময়না পাখি, কত কিছু বলে ডাকি তোমাদেরকে। এভাবে আমার মতো করে কিন্তু কেউ ডাকবে না। ইয়াগুলো কোথায়? আমার মতো করে কিন্তু কেউ ডাকবে না। আর আমি তোমাদেরকে কেন ডাকি? কারণ তোমরা যারা এই যে লাইভে আসো, জয়েন করো, তোমরা তো আমার সব ছোট ভাই বোন। যারা জব সিকার তারা তো ছোট ভাই বোনই হওয়ার কথা, বড় হওয়ার কথা না। যার কারণে এই যে সুন্দর করে তোমাদেরকে ডাকি, জান পাখি, কলিজার টুকরা, প্রাণ পাখি, এভাবে কি লাস্ট কেউ ডাকছিল? কবে কে ডাকছিল বলো? জান পাখি বলে, কলিজার টুকরা বলে লাস্ট কে ডাকছিল কবে? মনে পড়ে? আমার তো মনে হয় না কেউ এত সুন্দর করে ডাকবে। এই যে অনুকূল ঘোষ, কি সুন্দর একটা জান পাখি আমার। তারপর মাহবুব সজীব কি সুন্দর লিখছে, সাউন্ড নাই। হ্যাঁ, তারপর প্রত্যেকে সব ডাকলে বর কি ডাকবে? আরে বোকা, বরের ডাক আর আমার ডাক কি এক? আমি তো যা ডাকি সেটা হলো স্নেহের ডাক। তোমরা আমার ছোট ভাই বোন, তোমাদেরকে আমি কত কিছু বলেই ডাকবো। আর বর যেটা ডাকবে সেটার মধ্যে সুর আলাদা থাকবে, টোন আলাদা থাকবে। দুইটা ভিন্ন ভিন্ন বিষয়, দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। জান পাখি মানেই বর ডাকবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডাকবে, এমন কিছু না। শেষ করে দেবো, এটা একটা স্নেহের ডাক, এটা বুঝবা না তোমরা। তোমরা বুঝবা ওই তোমাদের জুনিয়রদের সাথে যখন তোমরা স্নেহের আচরণ করবা, তখন হচ্ছে যে তোমরা এটা ঠিকই বুঝবা। যে এই ডাকটার মধ্যে কি আছে। ভাবো তো, তোমার একটা ছোট ভাই আছে বাসায়, তুমি যদি ওকে আজকে ফোন দাও, আজকে ফোন দিবা, তোমরা ফোন দিয়ে যদি বলো যে আমার জান পাখিটা কেমন আছে, কি যে ভীষণ খুশি হবে। কিন্তু আমরা এই সুন্দর সুন্দর শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রে অকাজে ব্যবহার করি, যেখানে কোনো ফিডব্যাক নাই। এগুলো আপন জনদের ক্ষেত্রে ব্যবহার করবা। তোমার মাকে যদি আজকে ফোন দিয়ে বলো যে আমার জান পাখিটা কেমন আছে, কি যে ভীষণ খুশি হবে, মানে এটা কল্পনা করতে পারবে না। এই শব্দগুলো অনেক গুরুত্ব, এগুলো অনেক অর্থ বহন করে, কিন্তু আমরা এগুলো ঠিক জায়গায় ব্যবহার করতে পারি না, ভুল জায়গায় ব্যবহার করে ফেলি, ভুল মানুষের কাছে। আর কিছুদিন পর আফসোস করতে করতে আমাদের দিন কাটে। সো তোমাদের এই আফসোসের দিন শেষ হোক, সবার একটা সুন্দর ক্যারিয়ার হোক, স্বপ্নগুলো পূরণ হোক, এবং সেই পূর্ণ স্বপ্ন নিয়ে তোমরা তোমাদের পিতামাতার কাছে গিয়ে হাজির হও। এই দোয়া রইল, শুভকামনা রইল সবার জন্য। সবাই ভালো থাকো, আমার জন্য একটু দোয়া করো। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।